আমি আফরুজা নাসরিন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া। প্রভাষক ইসলামের ইতিহাস। আজকে আমি আলোচনা করব এইচএসসি দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় থেকে ষষ্ঠ অধ্যায়। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় কিভাবে হয়েছিল, এখানে আমি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি মুক্তিযুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধে বিভিন্ন গোষ্ঠী বা সমাজের ভূমিকা, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা, মুক্তিযুদ্ধে পত্রপত্রিকার ভূমিকা, মুক্তিযুদ্ধে কৃষকদের ভূমিকা, মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা, মুক্তিযুদ্ধে নারীদের অবদান। তারপরে আমি আলোচনা করেছি মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা। মুক্তিযুদ্ধে প্রবাসীদের কি ভূমিকা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা আমি গত ক্লাসে আলোচনা করেছি। মুক্তিযুদ্ধে বহির্বিশ্বের ভূমিকা, মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, এগুলো আমি গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকা, মুক্তিযুদ্ধে চীনের ভূমিকা এবং মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা। মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা। তৎকালীন বিশ্বের পরাশক্তির মধ্যে সোভিয়েত ইউনিয়নই বাঙালি গণহত্যাকে প্রথমে নিন্দা জানায়। সোভিয়েত ইউনিয়ন প্রথম থেকে শেষ পর্যন্ত ভারত তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রেখেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত নীতির প্রথম পর্যায়ে সতর্কতা লক্ষ্য করা যায়। 1971 সালের 30 মার্চ সোভিয়েত কমিউনিস্ট পার্টির 24তম কংগ্রেসে লিওনার্দ ব্রেজনেভ তার ভাষণে পূর্ব পাকিস্তানের জনগণের ন্যায়সঙ্গত অধিকারের ভিত্তিতে রাজনৈতিক সমাধানে পৌঁছার কথা উল্লেখ করেন। প্রেসিডেন্ট পদগর্নি 2 এপ্রিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে পাঠানো একটি পত্রে জরুরি ভিত্তিতে রক্তপাত ও নির্যাতন বন্ধ করে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্য পাকিস্তানকে আহ্বান জানান। 6 থেকে 10 জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং সোভিয়েত ইউনিয়ন সফর করে সোভিয়েত ইউনিয়নকে বাংলাদেশ ইস্যুতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। যদিও এ পর্যায়ে সোভিয়েত নীতি শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশ সমস্যা সমাধানের পক্ষে আবর্তিত হয়। জুলাই মাসের 9-10 তারিখে ডক্টর হেনরি কিসিঞ্জার পাকিস্তান হয়ে চীন সফর করার পরেই ঘোষণা করেন ভারত পাকিস্তান আক্রমণ করলে চীন হস্তক্ষেপ করবে এবং পাকিস্তান যুক্তরাষ্ট্র ভারতের সাহায্যে নাও এগিয়ে আসতে পারে। এর ফলে ভারত ও সোভিয়েত ইউনিয়নের পারস্পরিক নিরাপত্তার অভাববোধ থেকে 1971 সালের 9 আগস্ট স্বাক্ষরিত হয় সোভিয়েত ভারত মৈত্রী চুক্তি, যা পাকিস্তানকে নৈতিকভাবে দুর্বল করে দেয়। সোভিয়েত নীতির পরবর্তী পর্যায়ে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। বাঙালি বিরোধী যে কোনো আন্তর্জাতিক সমাধানের বিরুদ্ধে ভারতের সঙ্গে সোভিয়েত ইউনিয়নও তৎপর হয়ে ওঠে। 3 ডিসেম্বর ভারত পাকিস্তান চূড়ান্ত যুদ্ধ শুরু হলে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। সোভিয়েত ইউনিয়ন তার সীমান্ত রক্ষা ও জাতীয় স্বার্থে নিষ্ক্রিয় থাকবে না বলেও হুমকি দেয়। যদিও জাতিসংঘ ও জাতিসংঘের বাইরে ভারতকে কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিলেও সে সময় সোভিয়েত ইউনিয়ন একটি বড় ধরনের যুদ্ধে জড়াতে চায়নি। সোভিয়েত ইউনিয়ন এ পর্যায়ে বাংলাদেশের মানুষের ইচ্ছে অনুযায়ী নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরকে প্রাধান্য দেয়। নির্বাচিত প্রতিনিধি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরকে প্রাধান্য দেয়। পাকিস্তান এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। যুদ্ধ ভয়াবহ রূপ নিলে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিরতি বিলম্বিত করার সিদ্ধান্ত গ্রহণ করে, যেন ভারতীয় বাহিনীর সামরিক বিজয়ের
প্রয়োজনীয় সময় ও সুযোগ পায়। নিরাপত্তা পরিষদের পরিবর্তে জাতিসংঘের সাধারণ পরিষদে 7 ডিসেম্বর একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপিত হলে সোভিয়েত ইউনিয়ন তৃতীয়বারের মতো ভেটো প্রয়োগ করে। ভারতীয় বাহিনী ঢাকা দখল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো প্রকারে যুদ্ধবিরতির পদক্ষেপকে বানচাল করাই ছিল এ ভেটো দানের উদ্দেশ্য। আর তাই 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করার পর নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন আর ভেটো প্রয়োগ না করায় শেষ পর্যন্ত 21 ডিসেম্বর যুদ্ধবিরতি প্রস্তাব গৃহীত হয়। এভাবে দেখা যায় সোভিয়েত নীতি আগাগোড়া মধ্যপন্থী হলেও মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে সোভিয়েত ইউনিয়ন কৌশলগত কারণে বাংলাদেশপন্থী নীতি গ্রহণ করে। তবে মুক্তিযুদ্ধে 9 মাস গণহত্যার বিরুদ্ধে ও বাঙালি ন্যায়সঙ্গত দাবির সপক্ষে সোভিয়েত ইউনিয়ন সক্রিয় ভূমিকা পালন করে। এখন আমি আলোচনা করব মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তরাজ্য সরকার নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। তবে বাংলাদেশের ঘটনায় ব্রিটেন সরকারিভাবে উৎকণ্ঠা প্রকাশ করে এবং ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের জন্য সরকার আন্তর্জাতিক ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করে। ব্রিটিশ সরকারের নিরপেক্ষ নীতির কারণে ব্রিটেনের পত্র পত্রিকায় ও বেতার মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষে প্রচারণা সহজতর হয়েছিল এবং ব্রিটেনের মাটিতে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার জন্য কোনো সরকারি বাধা বিঘ্ন ছাড়াই জোরালো আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিল, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফল করতে সহায়ক হয়েছিল। লন্ডন ভিত্তিক পত্রিকা ডেইলি টেলিগ্রাফ এর সাংবাদিক সাইমন ড্রিং প্রত্যক্ষদর্শী হিসাবে 26 মার্চ সংগঠিত গণহত্যার মর্মস্পর্শী বিবরণ 30 মার্চ ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশ করেন। এছাড়াও যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাজ্যের বিভিন্ন পত্রপত্রিকা মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ বিশ্ববাসীর সামনে তুলে ধরে। উল্লেখ্য, জুন মাসের 13 তারিখে অ্যান্থনি মাসক্যারেনহাস সানডে টাইমস পত্রিকায় এক অতি দীর্ঘ ফিচার জেনোসাইড শিরোনামে ছাপেন, যা বিস্ময় আলোড়ন সৃষ্টি করে। মুক্তিযুদ্ধের সময় বিবিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদ প্রচারের পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, বিভিন্ন পর্যবেক্ষণ রিপোর্ট, বিশ্ব নেতৃবৃন্দের বক্তব্য ইত্যাদিও বিবিসিতে প্রচারিত হতো, যা মুক্তিযুদ্ধের প্রচারণা ও জনমত গঠনে সহায়তা করে। এখন আমি আলোচনা করব মুক্তিযুদ্ধে চীনের ভূমিকা। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরই চীন সরকার কট্টর পাকিস্তান ঘেঁষা নীতি অনুসরণ করে, যা স্বাধীনতাপ্রিয় বাঙালি বিশেষ করে বামপন্থীদের জন্য গভীর হতাশা সৃষ্টি করে। 1971 সালের 25 মার্চ পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে গণহত্যার সূচনার পর প্রায় 15 দিন মৌন থাকলেও 11 এপ্রিল প্রথম সরকারি প্রতিক্রিয়া ব্যক্ত করে। ওই দিন জেনারেল ইয়াহিয়া খানকে দেওয়া এক পত্রে চৈনিক প্রধানমন্ত্রী চৌ এন লাই পাকিস্তানে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব জাতীয় স্বাধীনতা রক্ষায় চীন সরকার চিহ্নিত করে পাকিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির একমাত্র শর্ত হিসেবে পাকিস্তানের দু অংশের ঐক্যকে সুদৃঢ় করার ওপর জোর দেয়। ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তিযুদ্ধে চৈনিক সমর্থন লাভের চেষ্টা করে ব্যর্থ হন, যদিও চীন মুক্তিযুদ্ধে আগাগোড়া অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করে। তবে অক্টোবর মাস পর্যন্ত প্রকাশ্যে পাকিস্তান সমস্যা
পাকিস্তান সমস্যা সম্পর্কে মন্তব্য করেনি। এ সময় পাকিস্তানকে গোপনে সামরিক ও নৈতিক সমর্থন অব্যাহত রেখেছে। সেপ্টেম্বরে চীন পাকিস্তানকে নতুন করে আশ্বস্ত করে জাতীয় স্বাধীনতা রক্ষার ন্যায়সঙ্গত সংগ্রামে পাকিস্তানকে সমর্থন করবে। 1971 সালের অক্টোবর মাসে জাতিসংঘের সদস্য হয়ে পরের মাসেই চীনা প্রতিনিধি দলের নেতা চিয়ান কুয়ান দুয়া দক্ষিণ এশিয়ায় উত্তেজনা সৃষ্টির জন্য সোভিয়েত ভারত মৈত্রী চুক্তিকে দায়ী করেন। ডিসেম্বরে চূড়ান্ত যুদ্ধ শুরু হলে চীন অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। 5 ও 7 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন দুটি প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবগুলোর লক্ষ্য ছিল যুদ্ধবিরতির মাধ্যমে পূর্ব পাকিস্তানের জন্য একটি রাজনৈতিক সমাধান বের করা। এ প্রস্তাবের ভিত্তিতে জাতিসংঘে চীন প্রথম ভেটো প্রয়োগ করে। 5 ডিসেম্বর চীন এ প্রস্তাবে ভারতকে আক্রমণকারী হিসেবে তীব্র ভাষায় সমালোচনা করে। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে চীন এক বিবৃতিতে তথাকথিত বাংলাদেশ সৃষ্টির জন্য সোভিয়েত ইউনিয়ন ও ভারতের তীব্র সমালোচনা করে। এভাবে দেখা যায় যে চীন মুক্তিযুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত পাকিস্তানপন্থী নীতি গ্রহণ করে। নৈতিক সমর্থন ছাড়াও গোপনে প্রচুর অস্ত্র পাকিস্তানকে সরবরাহ করে। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের পর যে সকল অস্ত্র বাংলাদেশে উদ্ধার করা হয় এর 60% চৈনিক এবং 40% মার্কিন ছাপযুক্ত ছিল। এ থেকে নিপীড়িত জনগণের বন্ধু হিসেবে দাবিদার চীনের হীন ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। এমনকি স্বাধীনতার পরে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য সচেষ্ট হলেও চীনের ভেটো প্রয়োগের ফলে তা 1974 সাল পর্যন্ত সম্ভব হয়নি। এখন আমি আলোচনা করব মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা। ভারতবর্ষ কীভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল, সহায়তা করেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সম্পর্কে একদল খুবই আবেগপ্রবণ। একদল এতই আবেগপ্রবণ যে তারা কিছুতেই স্বীকার করতে চান না জাতীয় স্বার্থে ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। দ্বিতীয় একদল বলতে চান বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের সৃষ্টি। মুক্তিযুদ্ধে ভারতের উদ্দেশ্যে যাই হোক না কেন, কিন্তু তারা শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছিল। মুক্তিযুদ্ধে ভারতের উদ্দেশ্য যাই হোক না কেন, তাদের মানবিক, সামরিক, আর্থিক, রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা যে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে নিঃসন্দেহে তা বলা যায়। মুক্তিযুদ্ধে ভারতীয় নীতি 3টি পর্যায়ে বিভক্ত করে আলোচনা করা যায়। মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে ভারত সীমান্ত উন্মুক্ত করে দেয়, বাংলাদেশ সরকারকে অবাধে ভারতীয় এলাকায় রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ করে দেয়। এর ফলে মুক্তিযুদ্ধের সময় প্রতিদিন গড়ে 20 থেকে 45 হাজার অসহায় নিরস্ত্র মানুষ ভারতে আশ্রয় নেয়। জুন পর্যন্ত শরণার্থীর সংখ্যা দাঁড়ায় 50 লক্ষ। ক্রমে এই শরণার্থীর সংখ্যা দাঁড়ায় 93 লক্ষে। মুক্তিযুদ্ধ চলাকালীন পরিচালনাকারী মুজিবনগর সরকার গঠিত হয় ভারতীয় মাটিতে, অবস্থান করেছে কলকাতায়, এবং মুক্তিযুদ্ধের 9 মাস কলকাতা থেকে এ সরকার গঠিত হয়। কলকাতা থেকে এ সরকারের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আর এক্ষেত্রে অবকাঠামোগত সহায়তা প্রদান করেছে ভারত। যুদ্ধের পুরো 9 মাস ধরে ভারতের পত্র পত্রিকাতে মুক্তিযুদ্ধের খবর ফলাও করে প্রচার করা হয় এবং যুদ্ধের পক্ষে জনমত গঠন করা হয়। বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং দেওয়া হয় ভারতে। বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং দেওয়া হয় ভারতের মাটিতে। এছাড়া ভারত এ সময় হালকা অস্ত্রও দেয়। মে মাসে ভারতের গোয়েন্দা সংস্থা RAW এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত হয় মুজিব বাহিনী। জুনে এদের ট্রেনিং শুরু হয় এবং নভেম্বর পর্যন্ত ট্রেনিং চলে।
মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এবং শরণার্থীদের আশ্রয়ের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনে ভারত সহায়তা করে। দ্বিতীয় পর্যায়ে তথা জুলাই মাস থেকে ভারতীয় বাহিনী পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটি ধ্বংস করার কাজে আত্মনিয়োগ করে। এ মাসে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান সমঝোতায় পৌঁছালে সোভিয়েত ইউনিয়নের দিকে ভারত ঝুঁকে পড়ে। 9 আগস্ট সোভিয়েত ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ সংক্রান্ত ভারতের নীতি ও কর্মসূচির পরিবর্তন দেখা যায়। ইন্দিরা গান্ধী সেপ্টেম্বরে সোভিয়েত ইউনিয়ন সফর করলে মস্কো দিল্লি চুক্তির আওতায় ভারতকে সহায়তার আশ্বাস দেওয়া হয়। 3 ডিসেম্বর ভারতের বিমান ঘাঁটিতে পাকিস্তান বিমান হামলা চালালে শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। 6 ডিসেম্বর বাংলাদেশকে ভারত স্বীকৃতি দেয়। ভারত স্থল নৌ ও বিমান পথে যুদ্ধ শুরু করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পাকিস্তান যৌথ বাহিনীর হাতে প্রতিটি ক্ষেত্রেই পরাজিত হয়। ভারতীয় জেনারেলের নেতৃত্বে যৌথ কমান্ডো গঠন ভারতীয় উদ্দেশ্য সিদ্ধির পথকে আরও খোলাসা করেছিল। ভারতীয় মিত্র ও বাঙালি মুক্তিবাহিনী সম্মিলিতভাবে 15 ডিসেম্বর ঢাকা পৌঁছে। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি যৌথ বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। মুক্তিযুদ্ধে ভারতের বেসরকারি ভূমিকা, বেসরকারি সহযোগিতা। এখন আমি আলোচনা করব মুক্তিযুদ্ধে ভারতের বেসরকারি সহযোগিতা নিয়ে। কি কি সহযোগিতা করেছিল ভারত, সেটা আমি আলোচনা করব। ভারতীয় সরকার বিভিন্ন রাজনৈতিক দল, বুদ্ধিজীবী শ্রেণী, পত্রপত্রিকা প্রভৃতি কেবল মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েই দায়িত্ব শেষ করেনি। বিশ্ব জনমত গঠন করা, আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের সমর্থন আদায় করা ইত্যাদি কাজগুলো তারাই করেছে। মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে ভারত সরকার দিল্লিতে অবস্থানরত রাষ্ট্রদূতদের সঙ্গে মত বিনিময় করে, বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে মন্ত্রী পর্যায়ে দূত প্রেরণ করে এবং একই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র সহ 8টি দেশ সফর করেন। দলীয় পর্যায়েও কূটনৈতিক তৎপরতা চালানো হয়। বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের নিদর্শনসমূহ, ভারতের শরণার্থী শিবিরসমূহ, মুক্তিবাহিনীর তৎপরতা প্রভৃতি দেখানোর ব্যবস্থাও করতে হয়েছিল ভারতীয় কর্তৃপক্ষকে। ভারতের অধিকাংশ রাজনৈতিক দল, সংগঠন, বুদ্ধিজীবী, পেশাজীবী এবং জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে অকুণ্ঠ সহানুভূতি প্রকাশ করে। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠন ও শরণার্থীদের আশ্রয়, খাদ্য দিয়ে সহায়তা করে সর্বস্তরের ভারতীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠন। বুদ্ধিজীবীরা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমিতি গঠন করে অর্থ সংগ্রহের পাশাপাশি জনমত সৃষ্টিতে অবদান রাখেন। ভারতীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবি শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসার্টের আয়োজন করে $10 লক্ষ ভারতের শরণার্থী শিশুদের জন্য দান করেন। পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশ সেবা সংঘ, স্বাধীন বাংলা সংগ্রাম সহায়ক সমিতি নামে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেয়। ভারত সরকার শরণার্থীদের খরচ সংগ্রহের জন্য যে শরণার্থী কর ভারতীয়দের ওপর ধার্য করে তা নির্দ্বিধায় তারা দিয়ে বাংলাদেশের প্রতি মমতার বহিঃপ্রকাশ ঘটায়। এভাবে মুক্তিযুদ্ধের 9 মাস শরণার্থীদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ও অস্ত্র দিয়ে প্রবাসী বাংলাদেশ সরকার গঠনে সহায়তা করে, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে জনমত গঠন করে সর্বোপরি চূড়ান্ত পর্বে সরাসরি অংশ নিয়ে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারত সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে শরণার্থীদের পিছনে ভারতের খরচ হয় $366 মিলিয়ন।
এর মধ্যে $170 মিলিয়ন বৈদেশিক সাহায্য ছাড়া বাকি $197 মিলিয়ন ভারত নিজে বহন করে। প্রশিক্ষণ, রসদ, অস্ত্র খাতে ব্যয়ের পরিমাণ ছিল এর দ্বিগুণ। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতার জন্য 4000 ভারতীয় অফিসার ও জওয়ানের আত্মত্যাগ এবং ভারতীয়দের সহমর্মিতা ভালোবাসার মূল্যমান হিসেবেই বাইরেই থেকেছে। ভারত সরকারের নীতির কিছু স্বার্থবাদী দিক থাকলেও এগুলো ছিল অকৃত্রিম। ভারত শুরু থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছে। 1971 সালের ডিসেম্বর শেষ ভাগে লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, রাও ফরমান আলী প্রমুখকে হেলিকপ্টারে করে কলকাতা নিয়ে ফোর্ট উইলিয়ামে বন্দি করে রাখা হয়। অন্যান্য যুদ্ধ বন্দীদেরকেও ভারতে নিয়ে যাওয়া হয়। যুদ্ধবন্দীদের ভারতে স্থানান্তর 1972 সালের 18 জানুয়ারির মধ্যেই সম্পূর্ণ হয়। আর পাকিস্তানি সেনাবাহিনীর হাজার হাজার কোটি টাকার অস্ত্র ও বহুবিধ সামরিক সরঞ্জাম স্থলপথে ভারতে নিয়ে যাওয়া হয়। আমি তোমাদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস পটভূমি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এটা আমি প্রত্যাশা করি। তোমাদের সাথে আবার সামনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।